আউয়াল কমিশনের পদত্যাগের ঘোষণা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কয়েক ধাপে নির্বাচনের পরামর্শ। শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, শহীদ স্মরণে নীরবতা পালন। লুটপাটের নাজুক ব্যাংকিং খাত, খেলাপি ঋণের বোঝা অর্থনীতিতে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের ২১ সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। পদত্যাগ করলেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল ও তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনারগণ। দুপুরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন আওয়াল কমিশন। পরে পদত্যাগপত্রে সই করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়াল। এছাড়া সদস্য হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিসুর রহমান। সংবিধান অনুযায়ী ৫ বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র ২.৫ বছরেই বিদায় নিল কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলনে তারা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ধাপে ধাপে নির্বাচনের পরামর্শ দেন। নির্বাচন কমিশনে রয়েছেন আমাদের সহকর্মী শিউলি শবনম, যুক্ত হতে চাই তার সাথে। শিউলি, সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা ছাড়া আর কি বলেছেন? আপনি নিশ্চয়ই শুনেছেন যে এর মধ্যে আসলে পদত্যাগের ঘোষণাটা গণমাধ্যমের কাছে কাজী হাবিবুল আওয়াল ঘোষণা করেছেন এবং তিনি আজকের মধ্যে সচিবের কাছে তাদের পদত্যাগ পত্র দিবেন, যাতে সেটা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হয় আজকের মধ্যে। তো তিনি এই পদত্যাগ ঘোষণা করার আগে আসলে সাংবাদিকদের সাথে, গণমাধ্যমের সাথে কমিশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। বিশেষ করে তিনি যেটা বলেন গণমাধ্যমের কাছে যে ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের যেসব নির্বাচন আসলে আগে বিতর্কিত হয়েছিল বিভিন্নভাবে, সেই নির্বাচনগুলোকে সামনে রেখে তার আউয়াল কমিশন আসলে সতর্কতার সাথে এর পরবর্তীতে যে নির্বাচনগুলো তারা করেছেন সেগুলো আয়োজন করার চেষ্টা করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। এবং এছাড়া তার কমিশনের অধীনে যেসব স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা যেসব নির্বাচন হয়েছে সেগুলোর মধ্যে তারা আসলে অবাধ নিরপেক্ষ নির্বাচন করার চেষ্টা করেছেন বলে দাবি করেছেন। যেহেতু সেসব নির্বাচনগুলো তারা আসলে ৫-৬ দিন বিরতি দিয়ে বিভিন্ন ধাপে ধাপে সেসব নির্বাচনগুলো তারা নিয়েছিল, তেমন তুলে ধরেছেন। এবং আরেকটি বিষয় তিনি যেটা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে সর্বশেষ যে নির্বাচন হয়েছে ৭ জানুয়ারির নির্বাচন, যেটা নিয়ে আসলে অনেক বেশি আলোচনা সমালোচনার মুখে পড়েছে পুরো আউয়াল কমিশন, সেই নির্বাচন সম্পর্কে তিনি যেটা বলতে চেয়েছেন আসলে এই নির্বাচনটা ছিল মূলত একদলীয় নির্বাচন এবং একদলীয় নির্বাচন হওয়ার ফলে এখানে আসলে কারচুপি বা সরকারিভাবে প্রভাবিত করার যে কথাটা আসছে বারবার, সে বিষয়টা আসলে ছিল না। কারণ নির্বাচনটা কোনো দলের সাথে, এক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের হয়নি, এটা সম্পূর্ণভাবে তৎকালীন আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগের মধ্যে এই নির্বাচনটা হয়েছে তাদের দলীয় নেতাদের মধ্যে। তো তিনি এই বিষয়গুলো তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে আসলে যত নির্বাচনে হয় বিভিন্ন কমিশনের অধীনে ইতিপূর্বে প্রত্যেকটা নির্বাচনে আসলে কমিশনকে দায়ী করা হয় এককভাবে কোনো নির্বাচন কারচুপি হলে বা কোনো নির্বাচনে অনিয়ম দেখা দিলে। তিনি আসলে বলছেন যে এককভাবে কমিশনের সেক্ষেত্রে আসলে তেমন বিশেষ কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে না শুধুমাত্র কমিশনের, কারণ এখানে আসলে রাজনৈতিক দলগুলোর একটা বড় ভূমিকা থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন। এবং তিনি যে বলছেন যে বাংলাদেশের ইতিহাসে যেসব নির্বাচন হয়েছে সেসব নির্বাচনে আসলে সংবিধান উপেক্ষা করে স্বেচ্ছায় নির্বাচন বাতিল করে কমিশন সেরকম কোনো উদাহরণ এই পর্যন্ত নেই। তিনি নির্বাচন কমিশনের ব্যাপক সংস্কার দাবি করেছেন।
তিনি বলেছেন যে কমিশনের সদস্যরা আসলে সব সময় সংবিধান মেনে তাদের দায়িত্ব পালন করে থাকেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী সহ সবারই সহযোগিতা নিয়ে তারা আসলে এই নির্বাচনগুলো আয়োজন করে থাকেন। তো তিনি আসলে পদত্যাগ ঘোষণা করার আগে তিনি এই নির্বাচন কমিশনের নির্বাচনে পুরো টোটাল সার্বিক নির্বাচন ব্যবস্থার সংস্কার করেছেন এবং তার জন্য তারা কিছু প্রস্তাবনা পেশ করেছেন। আমি যদি বিষয়টা একটু আপনাকে জানিয়ে রাখি যে আওয়াল কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো করা হয়েছে, তারা বলেছেন যে বাংলাদেশের জনগোষ্ঠীর সমরূপতার সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ একটা আদর্শ ক্ষেত্র হতে পারে এবং পুরো জাতীয় নির্বাচনকে 4 বা 8 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মধ্যে 3 থেকে 5 দিনের বিরতি দিয়ে নির্বাচন যদি আয়োজন করা যায় তাহলে, অর্থাৎ সামনে নির্বাচন কমিশন দায়িত্ব নিলে কি কর্মপন্থা হবে সেটিও তিনি একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছেন। অসংখ্য ধন্যবাদ শিউলি, নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন আপনি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ঢাকা সেনানিবাসে বেলা 11:30টার দিকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অংশ নেয়। শিখা অনির্বাণে ফুলেল শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার বিক্ষোভের মধ্যে গত 5 আগস্ট সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। ওই দিনই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকারের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম ঘোষণা করেন। এরপর 8 আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। লুটপাটে নাজুক দেশের ব্যাংকিং খাত, লাফিয়ে বাড়ছে খেলাপি ঋণ। প্রভাবশালীরা ঋণের অর্থ ফেরত না দেওয়ায় বড় সংকটে ব্যাংক। চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 2,11,391 কোটি টাকা। সাবেক স্বৈরশাসক হাসিনা ক্ষমতায় আসার আগে খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,400 কোটি টাকা। রাজীবুজ্জামানের রিপোর্ট। হুহু করে বাড়ছে খেলাপি ঋণ। গত 15 বছরের ঋণ জালিয়াতির কারণে ধুঁকছে দেশের ব্যাংকিং খাত। 2009 সালে খেলাপি ঋণের স্থিতি ছিল 22,482 কোটি টাকা, যা ক্ষমতাচ্যুত হাসিনার 15 বছরে বেড়ে 2,11,391 কোটি টাকায় উন্নীত হয়েছে। বাজেট হচ্ছে আমাদের 8 লাখ 7 লাখ কোটি টাকা, 7.5 লাখ 8 লাখ কোটি টাকা। তার মধ্যে যদি 1/3 যদি হয়ে যায় খেলাপি ঋণ, তাহলে এই যে আর্থিক প্রতিষ্ঠান, কতগুলো ব্যাংক চলবে কীভাবে, অর্থনীতি চলবে কীভাবে? এখন প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে গিয়েছে। প্রাইভেট ইনভেস্টমেন্ট কমা মানে কিন্তু নিয়োগ কমা। আমাদের বেকার সমস্যা তো দিন দিন বাড়ছে। আমরা তো চাকরি তৈরি করতে পারছি না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের স্থিতি ছিল 16,83,396 কোটি টাকা। এই ঋণের 12.56% এখন খেলাপি। সবচেয়ে বেশি খেলাপি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 32.77%। দেশে বেসরকারি ব্যাংকে খেলাপির হার 7.94%। হাসিনা ঘনিষ্ঠ প্রভাবশালীরা ঋণ ফেরত না দেওয়াতেই খেলাপির এই উলম্ফন। এদিকে গত 15 বছরে পুনঃতফসিল, পুনর্গঠন, অবলোপন সহ বিভিন্ন নীতিমালার উদার ছিল বাংলাদেশ ব্যাংক। এই সময়ে খেলাপি ঋণের প্রকৃত চিত্র ধামাচাপা দেওয়া হয়েছে। এস আলম, সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদারের মতো প্রভাবশালী ব্যবসায়ী ও ক্ষমতাসীন দলের নেতাদের মালিকানায় থাকা ব্যাংকগুলোতে অবাধে লুটপাট হয়েছে হাসিনা সরকারের আমলে। অনিয়ম দুর্নীতিতে বিপর্যস্ত এসব ব্যাংকের প্রকৃত চিত্র সামনে এলে অনেক ব্যাংক চরম অস্তিত্ব সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 5 লাখের কাছাকাছি কিন্তু আছে। হ্যাঁ, দুটো বিষয় অবলোপন একটা, আরেকটা হলো যে আদালত কিন্তু মামলা করে এটা স্থগিত করে দেয়। এখন আদালতের আইনের কোনো ফাঁকফোকর দিয়ে স্থগিত করে, সেগুলো আর কিন্তু আমাদের সামনে আসতেছে না। রাজীব জামান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়াল কমিশনের পদত্যাগের ঘোষণা। শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, শহীদ স্মরণে নীরবতা পালন। লুটপাটে নাজুক ব্যাংকিং খাত, খেলাপি ঋণের বোঝা অর্থনীতিতে।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।